আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এরশাদ হোসেন আসাদ তোমাদেরকে জানাচ্ছি AH অ্যাকাউন্টিং জোনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে। অধ্যায়টি হল দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদগুলো কি? যে সম্পদগুলো স্থায়ী প্রকৃতির, যা দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করে, ওই সম্পদগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান। যে সম্পদগুলো দৃশ্যমান বা দেখা যায় তাকে বলা হয় দৃশ্যমান সম্পদ। যেগুলো দেখা যায় না, অদৃশ্য, উপলব্ধি করতে হয়, অনুভব করতে হয়, তাকে বলা হয় অদৃশ্যমান সম্পদ। আমরা এই অধ্যায়ে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের অবচয় নির্ণয় করা, পুঞ্জীবিত অবচয় গঠন করা এবং এই অবচয় সংক্রান্ত সম্পদ সংক্রান্ত জাবেদা শিখব। আজকে আমরা আলোচনা করব অবচয় নির্ণয়। অবচয় নির্ণয়ের বেশ কয়েকটি পদ্ধতি আছে। তাদের মাঝে একটি পদ্ধতি হলো সরল রৈখিক পদ্ধতি। আজকে আমরা সরল রৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করা হয় তা জানব। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করাটা একদম সহজ। সরল রৈখিক পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে অবচয় প্রত্যেকটা বছর সমান থাকে, সমান হারে বৃদ্ধি পায়, তাকেই বলা হয় সরল রৈখিক পদ্ধতির অবচয়। অর্থাৎ এই পদ্ধতিতে প্রত্যেকটা বছর অবচয় সমান হবে। 10% অবচয় প্রত্যেক বছর 10%, 5 বছর, 10 বছর, 20 বছর, যত বছর করব 10%ই থাকবে। 5% অবচয় প্রত্যেকটা বছর 5%ই অবচয় থাকবে। যে অবচয়টা প্রত্যেক বছরে সমান থাকে সেটাই হলো কি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়। শুরুতে আমরা সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার দুটি সূত্র শিখব। প্রথম সূত্রটি হলো বার্ষিক অবচয় নির্ণয়। প্রথম সূত্রটি হলো বার্ষিক অবচয় নির্ণয়। তো সেই বার্ষিক অবচয়গুলো কি, কিভাবে নির্ণয় করা হয়, তাহলে আমরা জানব। বার্ষিক অবচয় ইকুয়াল টু সম্পত্তির মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। বার্ষিক অবচয় ইকুয়াল টু সম্পত্তির মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তাহলে আমরা বোর্ডে চলে যাচ্ছি, তোমরা দেখো এখানে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়, বার্ষিক অবচয়। তাহলে এই যে বার্ষিক অবচয়টা সম্পত্তির মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তাহলে সম্পত্তির মূল্যটাকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে তাকেই বার্ষিক অবচয় বলে বা বার্ষিক অবচয় পাওয়া যায়। একটা সম্পদ তার যে একটা মূল্য আছে, যে লিখিত মূল্য বা ক্রয় মূল্য, সেই মূল্য থেকে এই সম্পদের একটা নির্ধারিত মেয়াদ আছে, যে 10 বছর বা 5 বছর পর্যন্ত এই সম্পদরা আমাকে সুবিধা দিবে। এই 10 বছর 5 বছর পরে অবশিষ্ট অংশ বিক্রি করে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। সেই ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করে ওই অবচয়যোগ্য মূল্য পাবো। এই অবচয়যোগ্য মূল্যকে বছরের সংখ্যা দ্বারা, 5 বছর হলে 5, 10 বছর হলে 10, 20 বছর হলে 20, এই বছরের সংখ্যা দ্বারা, মেয়াদ দ্বারা ভাগ করে আমরা যেটা পাবো সেটাই কি বার্ষিক অবচয় হবে। তাহলে আমি কি বুঝাতে পারলাম? বার্ষিক অবচয় ইকুয়াল টু সম্পত্তির মূল্য বিয়োগ
ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল, তাহলে আমরা পেয়ে যাবো বার্ষিক অবচয়। কোনো কোনো অঙ্কে এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করা যাবে না, সেই অঙ্কেতে অবচয়ের হার নির্ণয় করতে হবে। তবে অবচয়ের হার নির্ণয় করার সূত্রটা হলো অবচয়ের হার ইকুয়াল টু 100% ভাগ আয়ুষ্কাল। তাহলে 100%কে আমরা অবচয়ের হার নির্ণয় করবো 100%কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করে। তাহলে অবচয়ের হার ইকুয়াল টু 100% ভাগ আয়ুষ্কাল। এখন তিনটা পদ্ধতিতে অবচয়টা, তিনটা নিয়মে সরলরেখায় অবচয় করা হয়। এক হলো অবচয়ের পার্সেন্ট দেওয়া থাকবে 5%, 10%, 15%, 20% এরকম, তাহলে অবচয়িত মূল্যের উপর পার্সেন্টটা আমরা গুণ করব। দুই হলো অঙ্কেতে অবচয় সরাসরি সূত্র ব্যবহার করে করব, সম্পত্তির মূল্য বিয়োগ ভগ্নাংশের মূল্য ভাগ আয়ুষ্কাল। তিন হলো অবচয়ের হার নির্ণয় করে করা 100% ভাগ আয়ুষ্কাল। তাহলে আমরা অবচয় হার পাবো, সে হারটা গুণ করব সম্পদের মূল্যের উপরে, তখন আমরা ডিরেক্টলি অবচয় পেয়ে যাব। তো এখন আমরা জানবো এই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার পর আমাকে কি করতে হবে, আমাকে জাবেদা করতে হবে। তো এই অবচয়ের অঙ্কে জাবেদা একদম সহজ। তোমরা অনেকেই এই জাবেদা নিয়ে হেজিটেশনে ভোগো। আসলে এই অধ্যায়ে জাবেদাগুলো আমি নির্দিষ্ট তোমাকে কয়েকটা জাবেদা বলবো, যে জাবেদাগুলো তোমরা জানলে সম্পূর্ণ অধ্যায়টাই তোমাদের পক্ষে কমপ্লিট করা সম্ভব। আমি একেবারে বলে দিচ্ছি, হাতে গোনা 5টি জাবেদা শিখবো, 5টা জাবেদা পারবো, এই অধ্যায় টোটালি কমপ্লিট। তাহলে সেই 5টি জাবেদা কি? প্রথম জাবেদাটা হলো সম্পত্তি ক্রয়। এই সম্পত্তি ক্রয়ের একটা জাবেদা দেব। দ্বিতীয় জাবেদাটি হলো অবচয় ধার্য। 3 নম্বর জাবেদাটি হলো অবচয়কে বন্ধ করা। 4 নম্বর জাবেদাটি হলো সম্পত্তি বিক্রয়। এই বিক্রয়টা দুই ধরনের হতে পারে, আমরা লাভেও বিক্রি করতে পারি, ক্ষতিতেও বিক্রি করতে পারি। তাহলে আমরা লাভে বিক্রি করেছি, একটা জাবেদা শিখবো, ক্ষতিতে বিক্রি করেছি, একটা জাবেদা শিখবো। এই মোট 5টি জাবেদা পারলে এই অধ্যায়টাই টোটালি তোমাদের পক্ষে সলভ করা সম্ভব হবে। তাহলে আমরা আলোচনা করছি, তোমরা যার যার খাতা কলম সামনে রেখে আমার এই আলোচনাটা কি নোট করে ফেলবে। 1 নম্বর জাবেদা সম্পত্তি ক্রয়। সম্পত্তি হিসাব ডেবিট। ব্যাংক বা নগদান হিসাব ক্রেডিট। 2 অবচয় ধার্য। অবচয় হিসাব ডেবিট। পুঞ্জীভূত অবচয়। ক্রেডিট। 3 4
তাহলে তোমরা এই তিনটি জাবেদা আগে লিখে নাও, আমরা আবার দুটি জাবেদা লিখব। তো প্রথম জাবেদাটা হলো সম্পত্তি ক্রয়, সম্পত্তি হিসাব ডেবিট, অর্থাৎ সম্পত্তি ক্রয় করেছি আমরা। এই সম্পত্তি ক্রয় করলে একটা প্রতিষ্ঠানে সম্পদ বৃদ্ধি পায়, সম্পত্তি ক্রয় করলে একটা প্রতিষ্ঠানে সম্পদ বৃদ্ধি পায়, তাই সম্পত্তি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক অথবা নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদ বা ব্যাংক টাকা হ্রাস পায়, তাই ব্যাংক হিসাব ক্রেডিট বা নগদান ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পায়, তাই সম্পত্তি হিসাব ডেবিট। এখন আমরা যে সম্পত্তি ক্রয় করব সেই সম্পত্তির নামটা এখানে লিখব। আসবাবপত্র ক্রয় করেছি, আসবাবপত্র হিসাব ডেবিট। যন্ত্রপাতি ক্রয় করেছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট। দালান কোঠা ক্রয় করেছি, দালান কোঠা হিসাব ডেবিট। ব্যাংক বা নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বর জাবেদাটি হলো অবচয় ধার্য। অবচয় ধার্য করলে অবচয় প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাই অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। কারণ অবচয় ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। পুঞ্জীবিত অবচয় হলো অবচয়ের জন্য একটা সঞ্চয়ের ব্যবস্থা করা, তাই অবচয় সঞ্চিতি ক্রেডিট। 3 নম্বর জাবেদাটি হলো এই অবচয়কে বন্ধ করা। যেহেতু অবচয় একটি নামিক হিসাব, এটাকে বন্ধ করতে হবে, তাই বন্ধ করার জাবেদাটা হলো অবচয় হিসাব বন্ধ করা বা অবচয় হিসাবকে স্থানান্তর করা অথবা অবচয় হিসাবের সমাপ্তি জাবেদা দেওয়া। আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তারপরে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। অর্থাৎ আয় বিবরণীতে অবচয়কে স্থানান্তর করে অবচয়কে বন্ধ করা হয়। যেহেতু অবচয় ব্যয়, ব্যয়কে বন্ধ করলে ব্যয় ডেবিট, বন্ধ করলে হবে না ক্রেডিট, তাই এখানে অবচয় হিসাব ক্রেডিট আর আয় বিবরণী ডেবিট। তাহলে আমরা এই তিনটি জাবেদা এখানে শিখতে পেলাম। তাহলে এখন আমরা শিখব আরো দুটি জাবেদা, সেটা হলো সম্পত্তি বিক্রয়। সম্পত্তি বিক্রয় দুই ধরনের, একটা মুনাফায় বিক্রি করব আর একটা ক্ষতিতে বিক্রি করব। তাহলে আমরা এখন আলোচনা করব সম্পত্তি মুনাফায় বিক্রয়। সম্পত্তি মুনাফায় বিক্রয়। তো মুনাফায় বিক্রয় মানে কি? যে সম্পদটা আমি বিক্রি করেছি সেখানে আমরা লাভ করেছি, তো এই লাভটা সব সময় কি ক্রেডিট, তাহলে এখানে মুনাফাটা কি যুক্ত হবে। সম্পদ বিক্রি করার কারণে আমাদের ব্যাংক বা নগদ টাকা প্রতিষ্ঠানে আগমন করেছে, তাই ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক বা নগদান হিসাব ডেবিট। অপরদিকে এই সম্পদটা আমরা 3 মাস, 4 মাস বা 1 বছর বা 5 বছর একটা নির্দিষ্ট সময় আমরা ব্যবহার করেছি। যে সময়টা আমরা ব্যবহার করেছি, স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে। তো সেই অবচয়ের মূল্যটার জন্য আমাদের পুঞ্জীবিত অবচয় করে রাখা ছিল, অথবা অবচয় সঞ্চিতি ছিল। যেহেতু আমি এই সম্পদটা ব্যবহার করেছি, একজন ক্রেতা কোনোদিনও আমার ব্যবহারের মূল্যটা কি দিবেন না, তাই আমার ব্যবহারের মূল্যটাকে বাদ দিয়েই বাকি টাকা আমাকে বিক্রি করতে হবে। তাই এই জন্য পুঞ্জীবিত অবচয় পূর্বে ছিল ক্রেডিট, এখন সে অবচয়ের পরিমাণ দ্বারা পুঞ্জীবিত অবচয় ডেবিট। তাহলে পুঞ্জীবিত অবচয় ডেবিট, এটা কি দ্বারা ডেবিট হবে? অবচয়ের পরিমাণ দ্বারা। তাহলে এটা ডেবিট হবে ব্যবহৃত অবচয়। আমি এখানে লিখে দিলাম ব্যবহৃত সম্পত্তির অবচয়। তাহলে আমরা যে সম্পদ ব্যবহার করেছি, এই ব্যবহারের অবচয়টা হলো পুঞ্জীবিত অবচয় ডেবিট। ব্যাংক বা নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ডেবিট। অপরদিকে সম্পদ হ্রাস পেয়েছে, তাই সম্পদ হবে ক্রেডিট, তাই সম্পত্তি হিসাব ক্রেডিট। সম্পদ ক্রয় করলে বৃদ্ধি পায়, বিক্রি করলে সম্পদ হ্রাস পায়, তাই সম্পত্তি হিসাব ক্রেডিট। এখন সেই ব্যাংক বা হিসাব ডেবিট এবং অবচয় বা পুঞ্জিত অবচয় কি ডেবিট, আর সম্পত্তি কি ক্রেডিট। এই ডেবিট এবং ক্রেডিট উভয়ের পার্থক্য
অর্থাৎ যে অবচয় ব্যবহার করেছি সেই অবচয় মূল্যটা এবং নগদ যে টাকা পেয়েছি সেই মূল্যটা যোগ করে সম্পদের মূল্য থেকে বিয়োগ করলে যে মূল্যটা আমরা পাবো সেই মূল্যটাই মুনাফা। তাহলে সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট। তাহলে অবচয় এর মূল্য বাদ দেওয়ার পরে যদি সম্পদের মূল্যের চেয়ে বেশি টাকা পাই তাহলে এটা মুনাফা। ধরে নাও আমার একটা সম্পদ 10,000 টাকা কিনা ছিল, 2,000 টাকা অবচয় হয়েছে, এখন সম্পদের মূল্য দাঁড়ালো 8,000 টাকা, আমি নগদ টাকা পেয়েছি 9,000 টাকা। এই যে 9,000 টাকা আমি পাইলাম, এই 9,000 টাকা 1,000 টাকা বেশি পেয়েছি, সে 1,000 টাকা হলো সম্পত্তির মুনাফা, সম্পত্তির বিক্রয়জনিত মুনাফা। তাহলে সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট, যেহেতু এটা আমার জন্য কি লাভ। এখন আমরা জানবো দ্বিতীয় জাবেদাটি, অর্থাৎ 5 নম্বর জাবেদা, সেটা হলো সম্পত্তি ক্ষতিতে বিক্রয়। মুনাফার জায়গায় আমরা লিখবো এখানে সম্পত্তি ক্ষতিতে বিক্রয়। সম্পত্তি ক্ষতিতে বিক্রি করলে ঠিক সেম একই হিসাব, ব্যাংক হিসাব বা নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ডেবিট। এখানে আরেকটি ডেবিট যুক্ত হবে, যে সম্পদটা যে ক্ষতি করেছে, লোকসান হয়েছে, সেই লোকসানটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাই সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট। সম্পত্তি বিক্রয় জনিত ক্ষতি ডেবিট। সম্পত্তি হিসাব ক্রেডিট। তাহলে এখানে কি দাঁড়ালো, ব্যাংক বা নগদান হিসাব, এই ব্যাংক বা নগদান হিসাব ডেবিট, অপরদিকে পুঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট, সম্পত্তি হিসাব এখানে ক্রেডিট। তাহলে এই তিনটা আইটেম কিন্তু পূর্বে যা ছিল তাই, শুধু এখানে নতুন যুক্ত হয়েছে এই সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট। দাবাদারে কি দাঁড়ালো, ব্যাংক হিসাব বা নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ডেবিট, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা আমার কাছে এই 5টি জাবেদা একেবারে স্বচ্ছ ক্লিন একটি ধারণা তোমরা পেয়েছ। আমি তোমাদের সুবিধার্থে আবারও সে 5টি জাবেদা মনে করিয়ে দিচ্ছি। প্রথমে সম্পত্তি ক্রয়ের জাবেদা, সম্পদ ক্রয় করলে সম্পত্তি বৃদ্ধি পায়, তাই সম্পত্তি হিসাব ডেবিট, ব্যাংক বা নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বরে অবচয় ধার্যের জাবেদা, অবচয় ধার্য করলে অবচয় হিসাব ডেবিট, কারণ অবচয় একটি ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। 3 নম্বরে এই অবচয়কে বন্ধ করার জাবেদা, যেহেতু এটিকে নামিক হিসাব, আয় ব্যয়বাচক হিসাবকে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করতে হয়, তাই আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। 4 নম্বর জাবেদা হলো সম্পত্তি মুনাফায় বিক্রয়, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট, সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট। 5 নম্বর জাবেদাটি হলো সম্পত্তি ক্ষতিতে বিক্রয়, সম্পত্তি ক্ষতিতে বিক্রি করলে নগদ টাকা বৃদ্ধি পায়, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ডেবিট, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ডেবিট, সম্পত্তি হিসাব ক্রেডিট। তাহলে এই 5টি জাবেদা এবং অবচয় নির্ণয়ের নিয়ম আজকে আলোচনা করলাম। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমরা এই পদ্ধতির উপরে একটি অঙ্ক সলভ করে দেখাবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো, আল্লাহ হাফেজ।